প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে ভারতের আইন বিভাগ নিয়ে পড়াবো। এই ভারতের আইন বিভাগ পড়াতে গিয়ে আমাদের এই চ্যাপ্টার থেকে যে যে বিষয়গুলো মোটামুটি পড়তে হবে সেগুলো আমি তোমাদের একটু উল্লেখ করে দিচ্ছি। এই চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে, এছাড়াও তোমাদের এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন আসবে। এবার এই চ্যাপ্টার থেকে যে জিনিসগুলো বড় প্রশ্নের জন্য আমাদের পড়তে হবে, সেখানে প্রথমত হচ্ছে যে সংসদ বা পার্লামেন্ট এটা বলতে কি বোঝানো হয়, তার ক্ষমতা কার্যাবলী, পার্লামেন্টকে ত্রিশঙ্কু পার্লামেন্ট বা হ্যাং পার্লামেন্ট বলা হয় কেন, পার্লামেন্টের সরকারি আয় ব্যয়ের ওপরে নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন, এর কমিটি ব্যবস্থা বলতেই বা কী বোঝায়, এছাড়াও পার্লামেন্ট যে আইন প্রণয়ন করে সেই আইন প্রণয়নের জন্য কতগুলো পদ্ধতির মধ্য দিয়ে তাকে যেতে হয়, সেই বিল পাসের পদ্ধতিগুলো বা আইন পাসের পদ্ধতিগুলো সম্পর্কে পড়তে হবে, অর্থ বিল সম্পর্কে পড়তে হবে। এছাড়াও পার্লামেন্টের যে দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা, তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা কেমন সেই সম্পর্কে আমাদের জানতে হবে। লোকসভার স্পিকার বা অধ্যক্ষ বর্তমানে কে, পূর্বে কে ছিলেন, এই সম্পর্কে আমরা আলোচনা করব, তার ক্ষমতা কার্যাবলী নিয়ে আলোচনা করব। এছাড়া রাজ্য বিধানসভা মানে পশ্চিমবঙ্গ যে বিধানসভা, সেই পশ্চিমবঙ্গ বিধানসভার সম্পর্কে, তার ক্ষমতা কার্যাবলী সম্পর্কেও আমাদেরকে জানতে হবে এই চ্যাপ্টার থেকে। এছাড়া কিছু ছোট ছোট কতগুলো জিনিস তোমাদেরকে জানতে হবে, যেটাকে পার্লামেন্টীয় কার্য পদ্ধতি বলা হয়ে থাকে। এই সম্পর্কে আমরা এই বিষয়বস্তু মানে এই যে অধ্যায়টাতে আলোচনা করব। তা আমি প্রথমে চলে আসি যে ভারতের পার্লামেন্ট বলতে কি বোঝানো হয়ে থাকে। ভারতীয় পার্লামেন্ট বা ভারতের পার্লামেন্টকে বাংলায় বলে সংসদ, এটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট এবং এই সম্পর্কে পার্লামেন্ট সম্পর্কে সংবিধানের ৭৯ নম্বর ধারায় তার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের দুটি কক্ষ, উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং নিম্নকক্ষ অর্থাৎ লোকসভা নিয়ে পার্লামেন্ট গঠিত হয়ে থাকবে। ব্রিটিশ পার্লামেন্ট এবং আমেরিকার যে আইনসভা, যেটাকে বলা হয় কংগ্রেস, মানে আইনসভাকে, সেই কংগ্রেসের ধারাকে অনুসরণ করেই বা ব্রিটিশ পার্লামেন্টের ধারাকে অনুসরণ করেই কিন্তু যৌথভাবে ভারতীয় পার্লামেন্টের একটা গঠন তৈরি করা হয়েছে। বলা হয়ে থাকে ব্রিটেনের রাজারানীর মতোই ভারতের রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের একটি অবিচ্ছেদ্য অংশ। সুতরাং বলা যায় কেন্দ্রীয় আইনসভার 3টে অংশ রয়েছে। কি কি? রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। এবার রাজ্যসভা বলতে কি বোঝানো হয়? রাজ্যসভা হচ্ছে পার্লামেন্টের উচ্চকক্ষ এবং সেখানে সংবিধানের ৮০ নম্বর ধারায় বলা হয়েছে ২৫০ জন সদস্য নিয়ে রাজ্যসভা গঠিত হবে। তার মধ্যে ১২ জন সদস্যকে রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্র থেকে মনোনীত করে থাকবেন, যেমন সাহিত্য, বিজ্ঞান, শিল্পকলা, চারুকলা প্রভৃতি ক্ষেত্র থেকে। আর ২৩৮ জন সদস্যকে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে পরোক্ষভাবে নির্বাচিত হতে হবে। বর্তমানে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা হচ্ছে ২৪৫ জন। প্রত্যেকটি অঙ্গরাজ্যের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিরা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতেই রাজ্যসভায় যে সদস্য তাদেরকে নির্বাচন করে থাকে। এবার এই যে রাজ্যসভা যেটা তৈরি হয় সেটা ৬ বছরের জন্য এটা গঠিত হয়ে যায়। বলা যেতে পারে এটি হচ্ছে স্থায়ী কক্ষ। এখানে প্রতি ২ বছর অন্তর ১/৩ করে সদস্য অবসর গ্রহণ করবে, আর সেই জায়গায় নতুন ১/৩ সদস্য কিন্তু সেখানে মানে সেই স্থলে অভিষিক্ত হয়ে থাকবে। এরপর আসছে লোকসভার গঠন। লোকসভাকে বলা হয় পার্লামেন্টের নিম্নকক্ষ এবং জনপ্রিয় কক্ষ বলেও উল্লেখ করা হয়ে থাকে। লোকসভায় মোট সদস্য সংখ্যা হচ্ছে ৫৫২ জন। বর্তমানে সেখানে সদস্য সংখ্যা হচ্ছে ৫৪৫ জন। এই ৫৫২ জন সর্বাধিক সদস্য নেওয়া যেতে পারে, তার মধ্যে থেকে ৫৩০ জন হবে বিভিন্ন অঙ্গরাজ্যগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ। কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থেকে নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা ২০ জন হতে হবে। এছাড়াও রাষ্ট্রপতি কর্তৃক ২ জন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ভুক্ত সদস্যকে মনোনীত করতে হয়ে থাকে। লোকসভার সদস্যরা সাধারণত কার্যকালের মেয়াদ হচ্ছে ৫ বছর। তাই তোমরা দেখো প্রতি ৫ বছর অন্তর কিন্তু লোকসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই লোকসভাতে যদি জরুরি অবস্থা জারি করা হয় তাহলে কিন্তু লোকসভার যে মেয়াদকাল সেটা বৃদ্ধি পেতে পারে।
হ্যাঁ, এবং 1 বছর পর্যন্ত কিন্তু বিগত দশকে দেখা গেছে যে 1 বছর পর্যন্ত লোকসভার অধিবেশনকে বৃদ্ধি করা হয়েছিল। এই লোকসভার যখন প্রথম অধিবেশনে সদস্যরা নিজেদের মধ্যে থেকেই একজনকে অধ্যক্ষ বা স্পিকার এবং অন্যজনকে উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার হিসাবে নির্বাচন করে থাকে। এই হচ্ছে পার্লামেন্টের একটা গঠন সম্পর্কে আমরা বললাম সংক্ষেপে। এবার পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলীগুলো কী কী? পার্লামেন্টের প্রথম কাজ হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ। আমরা জানি যে পার্লামেন্টই হচ্ছে যে সমগ্র দেশের জন্য আইন প্রণয়নের চূড়ান্ত সংস্থা, এবং পার্লামেন্ট এই যে ক্ষমতাটা এককভাবেই যে ভোগ করে তা নয়, বিভিন্ন অঙ্গরাজ্যগুলোর যে আইনসভা রয়েছে সেও কিন্তু আইন প্রণয়ন করার ক্ষমতা ভোগ করে থাকে। পার্লামেন্টের আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতাকে সংবিধানের 7ম তফসিলে 3টে শ্রেণীতে ভাগ করে দেওয়া হয়েছে: কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা। কেন্দ্রীয় তালিকা হচ্ছে বর্তমানে 100টি বিষয় নিয়ে এখানে পার্লামেন্ট এককভাবে আইন প্রণয়ন করতে পারে। যেমন ধরো প্রতিরক্ষা, যুদ্ধ ঘোষণা করা, মুদ্রা, যদি মুদ্রা বা দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কে বিভিন্ন ধরনের যে ধারা বা বিভিন্ন ধরনের যে পরিবর্তন সংশোধন সেই সম্পর্কে, আন্তর্জাতিক চুক্তি বা সন্ধি স্থাপন সম্পর্কিত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে। রাজ্য তালিকা কি বলেছে? 2 বা ততোধিক রাজ্যের অনুরোধে অথবা রাজ্যসভায় গৃহীত কোনো প্রস্তাবের ক্ষেত্রে পার্লামেন্ট সাধারণ সময়ে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ের ওপরে আইন প্রণয়ন করতে পারবে। এছাড়া রাজ্যসভায় উপস্থিত এবং ভোটদানকারী 2/3 সদস্যের সমর্থনে গৃহীত প্রস্তাবকে অনুসরণ করে জাতীয় স্বার্থের খাতিরে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারবে। বর্তমানে 61টি বিষয় এই রাজ্য তালিকার অন্তর্ভুক্ত হয়েছে। উদাহরণ হিসাবে যেমন জনশৃঙ্খলা, জনস্বাস্থ্য, কৃষি, স্বায়ত্তশাসনের যে সংক্রান্ত যে ক্ষেত্রগুলো সেখানে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারছে। যুগ্ম তালিকা হচ্ছে বর্তমানে যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা হচ্ছে 52টি, এবং এই যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ে কেন্দ্র সরকার মানে কেন্দ্রীয় পার্লামেন্ট এবং রাজ্য আইনসভা উভয়ে মিলে তাহলে কি করবে? আইন প্রণয়ন করতে পারে। যেমন বিবাহ, শিক্ষা, সামাজিক বীমা এগুলোর ক্ষেত্রে উভয়ে মিলে তাহলে কি করতে পারবে? আইন প্রণয়ন করতে পারবে। পার্লামেন্টের অর্থ সংক্রান্ত ক্ষমতা। এবার পার্লামেন্টের অর্থ সংক্রান্ত ক্ষমতা সম্পর্কে সংবিধানের 265 থেকে 266 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে এবং বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের আয় ব্যয় সংক্রান্ত ক্ষমতা পার্লামেন্টের হাতেই অর্পণ করা হয়েছে। এই ধারা অনুসারে বলা হচ্ছে সরকার কি করবে না পার্লামেন্টের সম্মতি ছাড়া কখনোই কোনো কর ধার্য করা, কর সংগ্রহ করা, ব্যয় নির্বাহ করা এগুলো করতে পারবে না। রাষ্ট্রপতির পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকারের পরবর্তী আর্থিক বছরের জন্য একটি সম্ভাব্য আয় ব্যয়ের ওপর বাজেট তৈরি করে থাকেন এবং সেটি কিন্তু বহুলাংশে তার কার্যকারিতা নির্ভর করে থাকে মানে সেই পার্লামেন্ট ভবনের যে সদস্যরা রয়েছে তাদের অনুমোদনের ওপর। এছাড়াও সরকারের আয় ব্যয়কে পরীক্ষা নিরীক্ষা করবার জন্য পার্লামেন্টে মানে লোকসভার ক্ষেত্রে 2টি কমিটি রয়েছে, একটা সরকারি গাণিতিক কমিটি আর একটা আনুমানিক ব্যয় হিসাব কমিটি। এই দুটো কমিটি ছাড়াও পার্লামেন্টকে সাহায্য করবার জন্য ভারতের নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক, যাতে ইংলিশে বলা হয়ে থাকে যে কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, একে নিয়োগ করা হয়ে থাকে। অর্থ সংক্রান্ত ব্যাপারে লোকসভায় কিন্তু একক প্রাধান্য ভোগ করে থাকে। অর্থ বিল, সরকারের আয় ব্যয় সংক্রান্ত প্রস্তাব এবং বাজেট একমাত্র লোকসভাতেই পেশ করা হয়। অর্থ সংক্রান্ত কোনো বিল রাজ্যসভায় কিন্তু উত্থাপন করা হয় না। লোকসভায় কোনো বিল গৃহীত হলে তা রাজ্যসভায় প্রেরিত হলে অনুমোদনের জন্য 14 দিনের মধ্যে বিলটিকে রাজ্যসভা থেকে লোকসভায় প্রেরণ করতে হয়, না হলে রাজ্যসভার অনুমতি ছাড়াই অর্থ বিল অনুমোদিত হয়েছে বলে বা বিলটি আইনে পরিণত করে নেওয়া সম্ভবপর হয়ে থাকে। অর্থাৎ লোকসভার স্পিকারই হচ্ছে অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত একজন বিচারক বা বলা যেতে পারে যে চূড়ান্ত নির্ধারক, এবং তিনি একটি সার্টিফিকেট দিয়ে অর্থ বিল সম্পর্কে একটা সার্টিফিকেট পেশ করেন এবং সেটাকেই তখন কিন্তু কার্যকরী করা হয়ে থাকে। শাসন বিভাগের ওপর নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট শুধুমাত্র আইন প্রণয়ন করে তাই নয়,
পার্লামেন্ট কিন্তু শাসন বিভাগকেও নানাভাবে নিয়ন্ত্রণ করে থাকে। সংসদীয় রীতি অনুসারে সরকার গঠনের অধিকারী হচ্ছে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল এবং তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি পার্লামেন্টের অংশ হিসাবে পার্লামেন্টের যে কোনো কক্ষের মন্ত্রীকে প্রধানমন্ত্রীর সুপারিশ অনুসারে নিয়োগ করে থাকেন এবং প্রধানমন্ত্রীর সুপারিশ মতেই কী করে থাকেন যে ওই নিযুক্ত মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরকেও নিয়োগ করে থাকেন। প্রধানমন্ত্রী সহ এই মন্ত্রিসভাকেই কেন্দ্রীয় সরকারের শাসন বিভাগ বলে অভিহিত করা হয়ে থাকে। এই মন্ত্রিসভা তার সমস্ত কাজের জন্যই কিন্তু পার্লামেন্টের কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে। মন্ত্রিসভার এই দায়িত্বশীলতাকে যৌথ দায়িত্বশীলতা বলা হয়ে থাকে। পার্লামেন্টের বিভিন্ন উপায়ে মন্ত্রীদেরকে এই দায়িত্বশীলতাকে বিভিন্ন উপায় অবলম্বন করে এই দায়িত্বশীলতাকে পার্লামেন্ট কার্যকরী করে থাকে। খবরাখবরের জন্য মন্ত্রীদেরকে বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা, মুলতুবি প্রস্তাব, নিন্দাসূচক প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, এগুলো হচ্ছে পার্লামেন্টের সেই কার্যপদ্ধতি, যার মাধ্যমে পার্লামেন্টের যে সদস্যদেরকে কি করা হচ্ছে বা শাসন বিভাগকে পার্লামেন্ট নিয়ন্ত্রণ করছে এবং বিরোধী দলের সদস্যরাও মন্ত্রিসভাকে এই সমস্ত কার্যপদ্ধতির মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে, যাতে সরকার কোনো রকম অবিবেচক বা জনকল্যাণকর নয় এরকম পদক্ষেপ গ্রহণ করতে না পারে। নির্বাচন এবং পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট নির্বাচন এবং পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা ভোগ করে থাকে। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে নির্বাচনী সংস্থা বা ইলেকটোরাল কলেজ গঠিত হয়ে থাকে এবং রাজ্য আইনসভাগুলির সঙ্গে কেন্দ্রীয় পার্লামেন্টও তার প্রধান এবং একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে যোগদান করে থাকে। পার্লামেন্টের দুটি কক্ষ মিলেই কিন্তু রাষ্ট্রপতিকে নির্বাচন করে থাকে। এছাড়াও লোকসভার স্পিকার, ডেপুটি স্পিকার এদেরকে কিন্তু লোকসভার সদস্যদের মধ্য থেকেই কিন্তু নির্বাচিত করা হয়ে থাকে এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে, উপরাষ্ট্রপতির বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা ইমপিচমেন্ট কিংবা সরকারের বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব আনা হয়ে থাকে সেগুলোও কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের মতামতের ওপরেই নির্ভর করে থাকে। এছাড়াও যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা বিচারপতি রয়েছেন, কন্ট্রোলার জেনারেল, অডিটর জেনারেল এবং মুখ্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করবার ক্ষেত্রেও কিন্তু পার্লামেন্টের কিন্তু একটা সদস্যদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রয়োগ করা হয়ে থাকে। বিচার সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট আইনসভার অবমাননা করলে কিংবা অধিকার ভঙ্গ করলে তাহলে যে কোনো সদস্যকেই কিন্তু বা পার্লামেন্টের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে চূড়ান্ত শাস্তি প্রদান করতে পারে। পার্লামেন্ট কেন্দ্রশাসিত অঞ্চলে হাইকোর্ট স্থাপন করা এবং কোনো অধস্তন আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নীত করতে পারে। সংবিধান সংশোধন সংক্রান্ত ক্ষমতা। সংবিধান সংশোধনের কথা 368 নম্বর ধারায় কি হচ্ছে যে বলা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে অঙ্গরাজ্যগুলির আইনসভার অনুমতির প্রয়োজন হয়ে থাকবে। যদিও পার্লামেন্ট এই ক্ষমতা ভোগ করে থাকে, কিন্তু অঙ্গরাজ্যগুলোর আইনসভারও কিন্তু অনুমতি প্রয়োজন হবে। কোন কোন বিষয়গুলো? যেমন রাষ্ট্রপতির নির্বাচন করা, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সংক্রান্ত বিষয়, কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বন্টন সংক্রান্ত বিষয়, বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে প্রতিনিধিত্ব পার্লামেন্টে কিভাবে করবে সেই সংক্রান্ত বিষয়, সংবিধান সংশোধনের পদ্ধতির পরিবর্তন, এগুলো কিন্তু পার্লামেন্টের সংবিধান এই সমস্ত বিষয়ে সংশোধন করতে পারবে পার্লামেন্ট। তাছাড়াও অন্যান্য ক্ষেত্রে পার্লামেন্টের উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠের ভোটে সংবিধান সংশোধন হতে পারে। সংবিধানের 42তম সংবিধান সংশোধনী অনুসারে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাবে সম্মতি দিতে কিন্তু বাধ্য থাকবে। জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষেই রাষ্ট্রপতি 3 ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে। এই 3 ধরনের জরুরি অবস্থা আমরা পড়ে এসেছি যে জাতীয় পর্যায়ের জরুরি অবস্থা 352 নম্বর ধারা, 356 নম্বর ধারাতে রাজ্যগুলোর অচলাবস্থা সংক্রান্ত জরুরি অবস্থা আর 360 নম্বর ধারাতে আর্থিক জরুরি অবস্থা। এই 3টে জরুরি অবস্থায় কিন্তু জারি করবার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন হয়ে থাকে। জনমত গঠন এবং তথ্য সরবরাহের সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট হলো সমগ্র দেশের ভোটারদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের
সম্মিলিত হওয়ার একটি রাজনৈতিক মঞ্চ। এখানে সরকারের বিভিন্ন বিল, প্রস্তাব, কাজকর্মের ওপর যে সমস্ত আলোচনা, প্রশ্নোত্তর, তর্ক বিতর্ক প্রভৃতি চলে, সেগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় হিসাবে, তথ্য হিসাবে সেগুলো জনসমক্ষে প্রচারিত হয়ে থাকে। তাই এই সমস্ত তথ্য জনগণের জ্ঞান বৃদ্ধিতে, দেশের মর্যাদা বৃদ্ধিতে বা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে দূরদর্শনের মাধ্যমে কিংবা সংবাদপত্রের মাধ্যমে সরাসরি কিন্তু যেমন সম্প্রচারিত হয়, তেমনি খবরের কাগজ বা সংবাদপত্রের মাধ্যমেও মানুষ সেগুলোকে ছাপার অক্ষরে বিভিন্নভাবে বুঝতে পারে বা পড়তে পারে। তাহলে পার্লামেন্ট এইভাবেই কিন্তু জনমত গঠনের মাধ্যম হিসাবে কাজ করে থাকে। এছাড়াও পার্লামেন্টের কতগুলো গুরুত্বপূর্ণ অন্যান্য ক্ষমতা রয়েছে, যেমন পার্লামেন্ট আইনের মাধ্যমে সংবিধানের 2 বা 3 ধারা অনুযায়ী যে কোনো নতুন রাজ্য সৃষ্টি করতে পারে কিংবা সৃষ্ট রাজ্যটিকে ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে পারে। পার্লামেন্ট আইন প্রণয়ন করে কোনো রাজ্যের সীমানা পুনর্নির্ধারিত করতে পারে, যেটা যতটা সীমানা ছিল তার থেকে আরও বাড়িয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে। এই রকম বিভিন্ন কাজ কিন্তু পার্লামেন্ট করে থাকে। তাহলে এই হচ্ছে পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। এরপরে আসছে যে পার্লামেন্টের ত্রিশঙ্কু পার্লামেন্ট বলতে কী বোঝায়। আমরা জানি প্রতি 5 বছর অন্তর যে সাধারণ নির্বাচন হয়, তাতে নতুন নতুন সরকারি দলের আবির্ভাব ঘটে। যে দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেই পার্লামেন্টের ক্ষমতায় বা সরকার গঠনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে থাকে। কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতার মধ্য দিয়ে যখন নির্বাচনে জয়লাভ করে, তখন কোনো একটি রাজনৈতিক দল যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়ে তাহলে সেই সরকার গঠন করে থাকে। তখন তাকে হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট বলে অভিহিত করা হয়ে থাকে। এই ত্রিশঙ্কু পার্লামেন্টের উদাহরণ দিতে গেলে আমি দুটোর কথা বলতে পারি। একটা হচ্ছে এনডিএ সরকার, আর একটা হচ্ছে ইউপিএ সরকার। এনডিএ পুরো কথা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, আরেকটা হচ্ছে ইউপিএ, ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। এনডিএতে যেমন মোটামুটিভাবে অনেকগুলো দল একত্রিত হয়েছিল, যেমন বিজেপি, শিবসেনা, তেলুগু দেশম, তারপর নাগা পিপলস ফ্রন্ট, শিরোমণি আকালি দল, এরকম। আবার যেটা আমি বললাম ইউপিএ, এখানেও কিন্তু বেশ কতগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছিল, যেমন ভারতের জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ, কেরল কংগ্রেস, বিপ্লবী সমাজতন্ত্রী দল, এরা একত্রিত হয়ে এই রকম একটা পার্টি তৈরি করেছিল। তাহলে এইভাবে কিন্তু দেখা যায় যে হ্যাং পার্লামেন্ট বা ত্রিশঙ্কু পার্লামেন্ট তার অস্তিত্ব বজায় রাখে। পার্লামেন্টের নিয়ন্ত্রণ, পার্লামেন্ট কী করে, যে সরকারের যে আয় ব্যয় তার উপরে কিন্তু তার অবশ্যই একটা নিয়ন্ত্রণ থাকবে, নাহলে সরকার কী হবে, অমিতব্যয়ী হয়ে পড়বে। এবং সরকারকে মিতব্যয়ী করবার জন্যই কিন্তু পার্লামেন্ট কিন্তু এইভাবে তার আয় ব্যয়ের ওপরে নিয়ন্ত্রণ আরোপ করে থাকে। এখানে কতগুলো ব্যবস্থা অবলম্বন করে পার্লামেন্ট এই আয় ব্যয়ের ওপরে নিয়ন্ত্রণ করবার জন্য। পার্লামেন্ট কর্তৃক নির্দিষ্ট আইন অনুসারে যথাযথ অর্থ ব্যয় হচ্ছে কি না তা দেখার জন্য সংবিধানের 148 নম্বর ধারায় ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের পদটি সৃষ্টি করা হয়েছে। এই পদটি পার্লামেন্টের পক্ষ থেকে সরকারের ব্যয়ের হিসাবকে পরীক্ষা করে থাকে এবং রাষ্ট্রপতির কাছে তার একটা বিবরণ পেশ করে থাকে। এছাড়া পার্লামেন্টের সদস্যদের মধ্যে থেকে 22 জন সদস্য নিয়ে সরকারি গাণিতিক কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তৈরি হয়ে থাকে এবং এই কমিটির নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের রিপোর্ট এবং বিনিয়োগ হিসাব পরীক্ষা করে থাকে। কমিটির মন্তব্য এবং সুপারিশ রিপোর্ট আকারে পার্লামেন্টে উত্থাপন করা হয়ে থাকে। এরপরে হচ্ছে আনুমানিক ব্যয় হিসাব কমিটি, যেটাকে ইংলিশে বলে এস্টিমেট কমিটি। সরকারি ব্যয়ের হিসাবকে পর্যালোচনা করে পার্লামেন্টের নিয়ন্ত্রণ কার্যকর করবার জন্য পার্লামেন্টের সদস্যদের মধ্য থেকে 30 জনকে নিয়ে এই ধরনের একটা কমিটি তৈরি করা হয়ে থাকে। এই কমিটির প্রধান কর্তব্যই হচ্ছে কিভাবে সরকার তার ব্যয়কে সংকোচ করবে এবং তার জন্য তাকে পরামর্শ দান করা, বিভিন্ন খাতে ব্যয় সংকোচের পরামর্শ দান করা। পার্লামেন্টের যে কমিটি ব্যবস্থা,
পার্লামেন্ট কিন্তু তার যাবতীয় কাজকর্মগুলোকে সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্য কতগুলো কমিটি তৈরি করে থাকে। এরকম আছে স্থায়ী কমিটি, অস্থায়ী কমিটি, রাজ্যসভার কমিটি আছে। তো আমি কয়েকটি স্থায়ী কমিটির কথা উল্লেখ করছি, যেমন আনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি, সরকারি গাণিতিক কমিটি, নিয়মাবলী সংক্রান্ত কমিটি, কার্য পরিচালনা সংক্রান্ত উপদেষ্টা কমিটি, বেসরকারি বিল প্রস্তাব সংক্রান্ত কমিটি, আবেদন বিষয়ক কমিটি, অধস্তন আইন সম্পর্কিত কমিটি, লোকসভায় সদস্যদের সভায় অনুপস্থিত সংক্রান্ত কমিটি, গ্রন্থাগার সংক্রান্ত কমিটি। এরকম কতগুলি স্থায়ী কমিটির নাম বললাম। আর অস্থায়ী কমিটির মধ্যে যেমন বিল সম্পর্কিত সিলেক্ট কমিটি, অনুসন্ধান কমিটি, রাজ্যসভার কয়েকটি কমিটির মধ্যে রয়েছে কার্য পরিচালনা সংক্রান্ত কমিটি, নিয়মাবলী সম্পর্কিত কমিটি, আবেদন সম্পর্কিত কমিটি, বিশেষাধিকার সংক্রান্ত কমিটি। এই সমস্ত কমিটিগুলি কি করে, পৃথক পৃথকভাবে পার্লামেন্টের যে এই বিপুল পরিমাণ কাজকে সম্পাদন করতে হয় সেই সমস্ত কাজগুলোকে সুষ্ঠু পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়ে থাকে। এবার পার্লামেন্টের আইন পাশের পদ্ধতিটা কি? পার্লামেন্টের যে আইন পাশের পদ্ধতি সেটা সম্পর্কে আমাদের একটু আলোচনা করতে হবে। বলা হচ্ছে যে আইন প্রণয়ন করাই হচ্ছে পার্লামেন্টের প্রধান কাজ, এবং আইনের পূর্ব অবস্থাকে বলা হচ্ছে বিল। বিল প্রধানত দু রকমের হয়, একটা হচ্ছে সাধারণ বিল, একটা হচ্ছে অর্থ বিল। অর্থ বিল একমাত্রই লোকসভাতে উত্থাপিত হয়ে থাকে, আর সাধারণ বিল বা মানে যেটা হয়ে থাকে, সাধারণ বিলটা কি হয়ে থাকে যে পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভার যে কোনো কক্ষেই উত্থাপিত হতে পারে। এবার পার্লামেন্টের এই যে অর্থ বিল, এই অর্থ বিল সম্পর্কে সংবিধানের 107 নম্বর ধারা থেকে 122 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। তো অর্থ বিলটা কি না, সংবিধানের 110 নম্বর ধারায় বলা হয়েছে যে 7টি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয়কে নিয়ে রচিত হলেই তাকেই বলা হচ্ছে যে অর্থ বিল। কোনো বিল অর্থ বিল কিনা এই বিষয়ে লোকসভার স্পিকার একটি সার্টিফিকেট প্রদান করে থাকেন। 110 নম্বর 3 উপধারা অনুসারে বলা হচ্ছে যে কোনো বিল অর্থ বিল কিনা সেই সংক্রান্তে কোনো প্রশ্ন উত্থাপিত হলে তার চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু বিবেচনা করবে লোকসভা স্পিকার। এই যে 7টা বিষয়ের কথা বললাম, যে 7টা বিষয়ের মধ্যে থেকে কোনো একটি বিষয় যদি যুক্ত থাকে কোনো বিলের সঙ্গে, তাহলেই সেটাকে কিন্তু আমরা অর্থ বিল বলবো। এই 7টা বিষয় কি কি? কোনো কর আরোপ করা, বিলোপ করা, পরিহার করা, পরিবর্তন করা, নিয়ন্ত্রণ করা। 1। 2 নম্বর হচ্ছে ভারত সরকার কর্তৃক ঋণ গ্রহণ করা, কোনো প্রতিশ্রুতি প্রদান করা, নিয়ন্ত্রণ করা, কিংবা ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছে এরকম কোনো আর্থিক দায়িত্ব সম্পর্কিত আইনের সংশোধন করা। 3। সঞ্চিত তহবিলের বা আকস্মিক ব্যয় তহবিলের অর্থ প্রদান করা কিংবা প্রত্যাহার করা। 4। ভারতের সঞ্চিত তহবিল থেকে কোনো খাতে অর্থ বিনিয়োগ করা। 5। উপরিউক্ত এই যে 4টের কথা আমি বললাম, 5 নম্বর হচ্ছে কোনো ব্যয়কে ভারতের সঞ্চিত তহবিলের ওপর ধার্য ব্যয় বলে ঘোষণা করা এবং ওই ধরনের ব্যয়কে আরও বৃদ্ধি করা। 6 হচ্ছে সঞ্চিত তহবিল অথবা সরকারি তহবিলের খাতে অর্থ গ্রহণ করা এবং গৃহীত ওই অর্থের তত্ত্বাবধান ইউনিয়ন বা কোনো রাজ্যের হিসাব পরীক্ষা সংক্রান্ত বিষয়। এই 6টা ছাড়াও যে 7 নম্বর বিষয় বলা হচ্ছে কি, যে এই 1 থেকে 6 পর্যন্ত যে বিষয়গুলোর কথা বলা হয়েছে এগুলোর সঙ্গে কোনো ঘটনা যদি জড়িত থাকে বা এর সঙ্গে যদি প্রাসঙ্গিক বিষয় হয়ে থাকে তবেই সেটা কিন্তু অর্থ বিল হিসাবেই কিন্তু দাবি করা হয়ে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে যে ভারতে পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি। ভারতে পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি কিন্তু আলোচনা করতে গেলে আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আইন পাশের ক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে এবং এখানে আমরা বিলের প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় বলেই সেগুলোকে আলোচনা করে থাকি। পার্লামেন্টে যখন
বিল থাকে, মানে পার্লামেন্টে যখন বিলটা যে অবস্থায় খসড়াটা তৈরি হয়ে থাকে কোনো আইনের ব্যাপারে, সেটাকে কিন্তু পার্লামেন্টের বিলই বলা হচ্ছে, যতক্ষণ না সেটি রাষ্ট্রপতির সম্মতি পাচ্ছে বা পার্লামেন্টের যে বিভিন্ন যে নিয়ম বা তার যে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে যতক্ষণ না সেটা পাস হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে বিলই বলা হচ্ছে, তাকে কিন্তু কখনোই আইন বলে উল্লেখ করা হচ্ছে না। এবার এই যে বিল পাসের পদ্ধতি তোমরা বইয়ে দেখবে, এটা খুব ডিটেলসে তোমাদের বইয়ে কিন্তু আলোচনা করা রয়েছে। এক্ষেত্রে প্রথমত হচ্ছে যে পার্লামেন্টে কোনো একটা বিল পাস করবার জন্য বা আইন পাস করবার জন্য প্রথম পর্যায়টা কি। যে কোনো ধরনের একটা যদি আমি সাধারণ বিল পাস করতে যাই, তাহলে প্রথম পর্যায় বলতে লোকসভার সভাপতির স্পিকারের অনুমতি দিলেই সাধারণ বিল লোকসভায় কিন্তু উত্থাপন করা হয়ে থাকে। এবং বিলের প্রথম পর্যায়ে বিল উত্থাপন রয়েছে আর বিলের প্রথম পাঠ রয়েছে। এই কারণে বিলটি লোকসভাতেই উত্থাপিত হোক আর রাজ্যসভাতেই উত্থাপিত হোক, নির্ধারিত দিনে বিলের উত্থাপক সংশ্লিষ্ট কক্ষের সভাপতির অনুমতি পাওয়ার পরেই বিলটির যে শিরোনাম সেটাকে পাঠ করা হয়ে থাকে। এবং প্রাথমিক পর্বে বিলটির শিরোনাম পাঠ করলেই বিলটি সংশ্লিষ্ট কক্ষে উত্থাপিত হয়েছে বলে ধরা হয়। এটা কিন্তু আমি সাধারণ বিলের ক্ষেত্রেই বলছি। এরপর দ্বিতীয় পর্যায়ে কি হয়ে থাকে না, বিল উত্থাপনের পর বিলের দ্বিতীয় পাঠ শুরু হয়ে থাকে। এই পর্বে বিলের ভারপ্রাপ্ত যে সমস্ত সদস্যগণ রয়েছেন, তারা 4টি পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি অনুসরণ করে প্রস্তাব দিতে পারে। এই 4টি পদ্ধতি কি কি? এক হচ্ছে বিলটি সরাসরি সংশ্লিষ্ট কক্ষে বিচার বিবেচনার জন্য গৃহীত হতে পারে। বিলটি দ্বিতীয়ত হচ্ছে সিলেক্ট কমিটিতে পাঠানো হতে পারে। 3 হচ্ছে উভয় কক্ষের সম্মতিতে বিলটি উভয় কক্ষের যুগ্ম কমিটিতে পাঠানো হতে পারে। 4 হচ্ছে জনমত যাচাই করে বিলটিকে প্রচার করা হতে পারে। এবার এই যে বিলটির তৃতীয় পর্যায়টা কি? বিল পাঠের তৃতীয় পর্যায়ে আসে যে সামগ্রিক বিচার বিবেচনা করা হয়ে থাকে বিলটিকে নিয়ে। এই পর্যায়ে বিলটিকে সামগ্রিকভাবে আলোচনা হয়ে থাকে, তর্ক বিতর্ক হয়ে থাকে, সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের প্রয়োজন হয়ে থাকে, যৌথ সংসদীয় কমিটির কাছে বিলটিকে প্রেরণ করা হয়ে থাকে বা সিলেক্ট কমিটির কাছে প্রেরণ করা হয়ে থাকে। এইভাবেই কিন্তু বিলটি সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, আলাপ আলোচনা করা, বিতর্ক বা তর্ক করা, তার উপরে ভিত্তি করেই একটা নির্দিষ্ট মতামত গ্রহণ করা হয়ে থাকে বিলটির তৃতীয় পর্যায়ে। চতুর্থ পর্যায়, এই পর্যায়ে প্রতিটি বিলের যে ধারা উপধারা গ্রহণ করা হয়েছে সেগুলোকে খুঁটিনাটিভাবে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে এবং সেগুলোর সম্পর্কে একটা সংশোধনী প্রস্তাব আনা হয়ে থাকে। আর এই সংশোধনী প্রস্তাবকে পার্লামেন্টে উত্থাপন করবার জন্য মোটামুটিভাবে একদিন আগে সভায় একটা নোটিশ দিতে হয়। পঞ্চম পর্যায়, বিলটির এই পর্যায়ে এসে কি করা হয়ে থাকে, যে বিলটিকে নিয়ে আবার তর্ক বিতর্ক, আলাপ আলোচনা, যাবতীয় যে কাজগুলো পুনরায় হয়ে থাকে। এবং বিলটি যদি কোনো অংশ গৃহীত হয়ে থাকে সেটা গৃহীত, কিন্তু কোনো অংশ যদি বাতিল করা হয় সেটাও কিন্তু এই পর্যায়ে এসে করা হয়ে থাকে এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোট এই পর্যায়ে এসে প্রয়োজন হয়ে থাকে। এবং যদি সংখ্যাগরিষ্ঠ সদস্য তাতে ভোট না দেয় তাহলে বিলটি কিন্তু সম্পূর্ণ বাতিল বলে পঞ্চম পর্যায়ে ঘোষণা করা হয়ে থাকে। ষষ্ঠ পর্যায়ে হচ্ছে যে এই পর্যায়ে বিলটি পাশের পর ষষ্ঠ পর্যায়ে অপর কক্ষের অনুমোদনের বিষয়টি চলে আসছে। অর্থাৎ পার্লামেন্টের লোকসভায় যদি বিলটি পাশ হয়ে যায় তাহলে সেটা রাজ্যসভার কাছে পাঠানো হলো, কিংবা রাজ্যসভায় পাশ হয়ে গেলে সেটা লোকসভায় অনুমোদনের জন্য পাঠানো হয়ে থাকে। এবং এরপর এই পর্যায়ে বিলটি মোটামুটিভাবে পরিসমাপ্তি ঘটেছে বলেই মনে করা হয় এবং বিলটিকে অপর কক্ষ অনুমতি দিলেই বিলটি কিন্তু আইনে পরিণত হওয়ার পথে এগিয়ে যায়। বিলটি নিয়ে উভয় কক্ষের মধ্যে যদি কোনো বিরোধ বাধে তখন রাষ্ট্রপতি পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করবেন এবং এর বিরোধের নিষ্পত্তি করিয়ে থাকেন ষষ্ঠ পর্যায়ে। সপ্তম পর্যায়ে এবং শেষ পর্যায়ে কি না, রাষ্ট্রপতির সম্মতি দানের পর্যায়। এই পর্যায়ে রাষ্ট্রপতি কিন্তু যদি যৌথ অধিবেশন আহ্বান করে বিলটিতে যদি যৌথ অধিবেশন আহ্বানের প্রয়োজন হয় আহ্বান করেন এবং সেখানে বিরোধ মীমাংসার পরে বিলটিতে তিনি সম্মতি দেন বা তার সিগনেচার করে থাকেন এবং তখনই বিলটি কিন্তু অবিকৃত অবস্থায় তাহলে কি হবে, আইনে পরিণত হতে পারে। এইভাবেই কিন্তু মোটামুটিভাবে যে আইনসভার আইন প্রণয়নের জন্য এই কতগুলো পদ্ধতিকে অনুসরণ করা হয়ে থাকে।
এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার কাকে বলা হচ্ছে? লোকসভার স্পিকার হচ্ছেন লোকসভায় যে নতুন নির্বাচন হয়ে থাকে, মানে 5 বছর পর পর যে নতুন সরকার গঠিত হচ্ছে, এবং লোকসভায় সেরকম স্পিকারও আসছেন 5 বছর পরের যে নতুন সরকার গঠিত হচ্ছে, সেই লোকসভায় যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে তাদের মধ্যে থেকেই একজনকে স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। এবার স্পিকারের কথা বলতে গেলে আমাদের জানতে হবে বর্তমান স্পিকার কে এবং লোকসভার বর্তমান স্পিকারের নাম এবং প্রথম স্পিকার কে ছিলেন। বর্তমান স্পিকার হচ্ছেন ওম বিড়লা, 2019 সাল থেকে তিনি রয়েছেন। আর প্রথম স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাভালঙ্কার, তিনি 1956 সালে প্রথম স্পিকার হয়েছিলেন। এবার এই যে স্পিকার যিনি হচ্ছেন তিনি তার ক্ষমতা এবং কার্যাবলী সম্পর্কে খুব সংক্ষেপে আমি তোমাদেরকে বলছি। তার আগে অবশ্য স্পিকারের নির্বাচনটা আমরা বলেছি, শুধু সংবিধানের ধারাটা বলে দিচ্ছি যে সেটা হচ্ছে সংবিধানের 93 নম্বর ধারায় কিন্তু স্পিকারের নির্বাচন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর স্পিকার হতে গেলে কি যোগ্যতা লাগতে হবে? স্পিকার নির্বাচিত হতে গেলে লোকসভায় সদস্য হতে যে সমস্ত যোগ্যতা প্রয়োজন, একজন সদস্য হওয়ার যে যোগ্যতাগুলো থাকতে হয় লোকসভায়, ঠিক সেরকম যোগ্যতাই কিন্তু স্পিকারের পদটির জন্য দরকার হয়ে থাকে। স্পিকারের কার্যকাল এবং পদচ্যুতি, স্পিকার পদের জন্য যে ব্যক্তি আসবেন তিনি 5 বছরের জন্যই হয়ে থাকবেন, এবং 5 বছর অতিক্রান্ত হওয়ার আগে যদি লোকসভা ভেঙে যায় তাহলে স্পিকার পদটিরও কিন্তু অপসারণ ঘটে থাকবে। আর স্পিকারের বেতন এবং ভাতা ভারতের সঞ্চিত তহবিল থেকেই ধার্য করা হয়ে থাকে। এবার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলীগুলো কি কি? যেমন প্রশাসনিক কাজ পরিচালনা করবার ক্ষেত্রে স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, অর্থাৎ লোকসভায় কোন প্রস্তাব উত্থাপন করা হবে, কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, কী ধরনের সংশোধনী প্রস্তাব বৈধ কিনা, কোন কোন নোটিশ আনা হবে, এগুলো স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সভায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। সভা চলাকালীন কোনো সদস্য যাতে তার সভার যে শান্তি শৃঙ্খলা বা নিয়মকানুন সেগুলো যাতে ভঙ্গ না করে সেদিকে স্পিকারই লক্ষ্য রেখে থাকবেন। এবং স্পিকার যদি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ কোনো সদস্যের বিরুদ্ধে আনেন তাকে সভাকক্ষ ত্যাগ করবার জন্য স্পিকার তাকে ঘোষণা করতে পারেন। এবং স্পিকার এইভাবে সামগ্রিকভাবে কোনো বিরোধী দলনেতা, বিরোধী পক্ষের যারা সদস্যরা রয়েছেন তারা যাতে কি হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং কোনো রকম অশালীন আচরণ যাতে কেউই না করে সেই বিষয়ে কিন্তু স্পিকারই লক্ষ্য রেখে থাকবেন। অর্থ বিলের ক্ষেত্রে স্পিকারের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তই নেবেন লোকসভার স্পিকার, এবং এই মর্মে তিনি একটি প্রমাণপত্র বা সার্টিফিকেটও দিয়ে থাকবেন। লোকসভার সদস্যদের অধিকার রক্ষার ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যাতে কোনো সদস্য অন্য সদস্যকে মানহানিকর কোনো প্রস্তাব উত্থাপন না করে, কোনো রকম অশ্লীল কথাবার্তা বা আলাপ আলোচনা না উত্থাপিত হয়ে থাকে, এগুলো স্পিকার দেখবেন। এছাড়াও রাষ্ট্রপতি এবং লোকসভার মধ্যে যোগসূত্রের মাধ্যম হিসাবে তিনি কাজ করে থাকবেন, অর্থাৎ লোকসভায় যা কিছু আলোচনা হবে পার্লামেন্টের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে রাষ্ট্রপতির কাছে সেই সমস্ত কথাবার্তা, সেই সমস্ত আলোচনা স্পিকারই কিন্তু জানিয়ে থাকবে। বাণী মানে রাষ্ট্রপতির কাছে যাবতীয় বাণী বার্তা এগুলোও কিন্তু স্পিকারের মাধ্যমেই রাষ্ট্রপতি কী করবেন যে লোকসভায় উত্থাপন করে থাকবে। যাবতীয় যে সংসদের বিভিন্ন কমিটিগুলো রয়েছে সেই সমস্ত কমিটির চূড়ান্ত নিয়ন্ত্রক হচ্ছেন কিন্তু এই লোকসভার স্পিকার, এবং এই সমস্ত কমিটিকে ঠিক মতন কাজ করছে কি না দেখাশোনা করাও কিন্তু হচ্ছে স্পিকারের দায়িত্ব। স্পিকার সাধারণত কোনো রকম ভোটদান পর্বে কিন্তু যুক্ত থাকবেন না, কিন্তু নির্ণায়ক ভোট নির্ধারণের ক্ষেত্রে স্পিকার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবেন। অর্থাৎ যদি কোনো বিষয়ে পক্ষে বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে থাকে তার মানে সমস্যাকে সমাধান করবার জন্য স্পিকার তখন একটা নির্ণায়ক ভোট দিয়ে থাকবেন। এইভাবে স্পিকারের কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেখতে পাওয়া যায়, তার ক্ষমতা দেখতে পাওয়া যায়। স্পিকারের পদমর্যাদা সম্পর্কে তোমরা পেয়ে যাবে, এবং সেখানে বলা হচ্ছে যে লোকসভার যিনি স্পিকার হবেন তার ক্ষমতা এবং পদমর্যাদা সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা
তার মানে স্পিচ তিনি দিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে সমস্ত কক্ষের প্রতিনিধিত্ব করেন স্পিকার। তারই মধ্যে সমস্ত কক্ষের মর্যাদা এবং স্বাধীনতাকেও তিনি কিন্তু রক্ষা করে চলেন। প্রতিনিধি কক্ষ যেহেতু সমস্ত জাতির মর্যাদা এবং স্বাধীনতার প্রতীক, এই কারণে স্পিকারের কর্তব্য হচ্ছে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে লোকসভার যাবতীয় কাজ সম্পাদন করা এবং লোকসভার মধ্যে শান্তি শৃঙ্খলাকে বজায় রাখা। তাহলে এই হচ্ছে স্পিকারের একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা বলা যেতে পারে এবং তার পদমর্যাদা। এর পাশাপাশি আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রাজ্যসভা এবং লোকসভার মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়টা কি। আমরা এমনিতে পেয়েছি যে রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ আর লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। এবার রাজ্যসভাকে উচ্চকক্ষ এবং লোকসভাকে যে নিম্নকক্ষ বলা হচ্ছে, তার পেছনে লোকসভাকে আরেকটি নামও দেওয়া হয়ে থাকে, আর সেটা হচ্ছে জনপ্রিয় কক্ষ। এখানে যখন আমরা এই পারস্পরিক সম্পর্ক আলোচনা করতে যাব, তখন তিনটে দিক থেকে আলোচনা করতে হবে। প্রথমত হচ্ছে যে রাজ্যসভা এবং লোকসভা সমান ক্ষমতা ভোগ করে থাকে কোন কোন ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে লোকসভা রাজ্যসভা থেকে কোন কোন ক্ষেত্রে অধিক ক্ষমতা ভোগ করে থাকে। আর তৃতীয়ত হচ্ছে যে রাজ্যসভা লোকসভা অপেক্ষা কোন দিক থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে, এবং তারপরে তোমাদের মূল্যায়ন অংশ বলবে। তাহলে কি বললাম, প্রথমে উভয় কক্ষই কি হচ্ছে সমান ক্ষমতা ভোগ করছে। প্রথমত হচ্ছে কি কি ক্ষেত্রে তারা সমান ক্ষমতা ভোগ করছে। নির্বাচন সংক্রান্ত ক্ষমতা তারা সমানভাবে ভোগ করছে, যেমন ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিদের নির্বাচন, রাষ্ট্রপতির পদচ্যুতি, এক্ষেত্রে উভয় কক্ষই কিন্তু সমান ক্ষমতা ভোগ করছে। অপসারণ সংক্রান্ত ক্ষমতা কি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এদের বিচারপতিদেরকে অপসারণ করা, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত্তকের সভাপতি এবং সদস্যদের অপসারণ করবার ক্ষেত্রেও উভয় কক্ষই কিন্তু সমান ক্ষমতা ভোগ করছে। এছাড়া আইন প্রণয়ন এবং সংশোধন সম্পর্কিত বিষয়ে উভয় কক্ষই সমান ক্ষমতা ভোগ করছে। কমিশনের রিপোর্ট পেশ করার ক্ষেত্রেও উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করছে। অবমাননা করবার ক্ষেত্রে উভয় ক্ষেত্রে সমান ক্ষমতা রয়েছে। অর্থাৎ আইনসভায় যদি অধিকার ভঙ্গের অভিযোগে কিংবা আইনসভাকে অবমাননা করবার অভিযোগে কোনো সদস্য বা সদস্য নন এমন ব্যক্তিকে উভয় কক্ষই কিন্তু শাস্তি প্রদান করতে পারে। পার্লামেন্টের যে শান্তি শৃঙ্খলা, নিরপেক্ষতা, স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু উভয় কক্ষেরই রয়েছে। এবার লোকসভা রাজ্যসভা অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন। সেটা কিভাবে না, শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন। এছাড়াও অর্থ বিল পেশ করবার ক্ষেত্রে লোকসভা রাজ্যসভা অপেক্ষা অধিক ক্ষমতা সম্পন্ন। যৌথ অধিবেশনে লোকসভার মতামত হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা প্রাধান্যকারী বলে মনে করা হয়ে থাকে। জরুরি অবস্থার ক্ষেত্রেও লোকসভার মতামতের ওপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রধানমন্ত্রী হচ্ছেন লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। তাই লোকসভা হচ্ছে রাজ্যসভা থেকে এই দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে থাকে। একইভাবে রাজ্যসভা কিভাবে লোকসভা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে, সেখানে প্রথমত হচ্ছে আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্যসভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সংবিধানের 249 নম্বর ধারায় বলা হচ্ছে, রাজ্যসভা যদি উপস্থিত এবং ভোটদানকারী 2/3 সদস্যের সমর্থনে প্রস্তাব গ্রহণ করে যে জাতীয় স্বার্থে রাজ্য তালিকার অন্তর্ভুক্ত নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে পার্লামেন্টের আইন প্রণয়ন করা উচিত, তাহলে পার্লামেন্ট সেই বিষয়ে কিন্তু আইন প্রণয়ন করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে সর্বভারতীয় স্তরে চাকরি তৈরি করবার ক্ষেত্রে রাজ্যসভার প্রাধান্য কিন্তু বজায় থাকে। এখানে সংবিধানে 312 নম্বর ধারায় বলা হয়েছে, রাজ্যসভার উপস্থিত এবং ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে প্রস্তাব গ্রহণ করা হলে জাতীয় স্বার্থে পার্লামেন্ট এক বা একাধিক সর্বভারতীয় চাকরির পদ সৃষ্টি করতে পারে। এছাড়া কার্যকালের ক্ষেত্রে রাজ্যসভার প্রাধান্য বেশি, কারণ রাজ্যসভা আমি বললাম যে স্থায়ী কক্ষ, লোকসভা হচ্ছে অস্থায়ী কক্ষ। রাজ্যসভা তাই এখানে কি হয়ে থাকে যে 6 বছর পর্যন্ত থাকে এবং রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না। লোকসভা কিন্তু তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে যেতে পারে। উপরাষ্ট্রপতিকে পদচ্যুতি করবার ক্ষেত্রে রাজ্যসভার কিন্তু একটা গুরুত্বপূর্ণ মতামত রয়েছে। উপরাষ্ট্রপতিকে যখন নির্বাচন করা হয় তখন কিন্তু রাজ্যসভা এবং লোকসভা উভয়ে মিলেই কিন্তু সদস্যরা মিলে উপরাষ্ট্রপতিকে কি করে থাকে, নির্বাচন করে থাকে। বলে রাখি, উপরাষ্ট্রপতি হচ্ছেন রাজ্যসভার সভাপতি।
এই উপরাষ্ট্রপতিকে পদচ্যুত করবার ক্ষেত্রে কিন্তু রাজ্যসভা একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা ভোগ করে থাকে। তাহলে দেখা যাচ্ছে রাজ্যসভা এবং লোকসভা উভয়ই কিন্তু পরস্পরের ওপর নির্ভরশীল এবং উভয়ই পরস্পর পৃথকভাবে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাই এই সম্পর্কে বলা যেতে পারে যে রাজ্যসভা লোকসভার মধ্যে তুলনামূলক আলোচনা করে কথা আমরা বলতে পারি যে লোকসভা রাজ্যসভা অপেক্ষা অধিক ক্ষমতাশালী হলেও কিন্তু এটা মনে করা উচিত হবে না যে রাজ্যসভার কোনো ক্ষমতা নেই। রাজ্যসভাও কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে এই চ্যাপ্টারে রাজ্যসভা লোকসভা সম্পর্কে আমি বলেছিলাম যে কতগুলো বিষয় আলোচনা করবার ক্ষেত্রে। তা আমি এই ভিডিওটার মধ্য দিয়ে আমি আজকে এই পর্যন্তই তোমাদের বললাম। এর পরের ভিডিওতে আমি এই যেহেতু চ্যাপ্টারটা অনেক বড়, তাই আমি এর পরের ভিডিওতে আবার তোমাদেরকে বাদবাকি অংশ সম্পর্কে আলোচনা করছি। থ্যাংক ইউ, তোমরা ভালো থেকো।